সাইবান হন্তদন্ত হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। পুরাতন ম্যারমেরে কাঠগুলো অস্বাভাবিক শব্দ করছে, তবে আজ থামার কোনো বালাই নেই। আজ সে থেমে গেলে হয়তো জীবনটাই থমকে যাবে। মুন্সিবাড়িতে ইরামের ঘরটা দোতলায়, একদম বারান্দা ঘেঁষে ছোট্ট একটা রুম। সাইবানের দমবন্ধকর জীবনের একটিমাত্র শান্তির আশ্রয়। ছুটতে ছুটতে সদ্যে 18তে পা দেওয়া সাইবান গিয়ে পৌঁছালো ইরামের রুমে। রুমটা অন্ধকারাচ্ছন্ন, লাইট জ্বালানো হয়নি বিধায় কেমন গুমোট হয়ে আছে। বাইরের রাস্তার লাইটের মৃদু আলো এসে ভেতরটাকে কেমন বিষণ্ণ করে তুলেছে। ঘরের সীমিত আসবাব এবং তৈজসপত্র পরিপাটি করে রাখা, কোথাও কোনো হেরফের নেই। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা হৃদযন্ত্র সামলে সাইবান ভেতরে ঢুকলো। অন্ধকারে চোখ সয়ে আসার পর দৃশ্যটা নজরে এলো তার। বিছানার উপর একটা ছায়ামূর্তি, এই গরমের মাঝেও গায়ে কাঁথা চড়িয়ে মরার মতো পড়ে আছে। ওটা ইরামি, বুঝতে স্পর্শের প্রয়োজন নেই সাইবানের। ওই অস্তিত্বের ঘ্রাণটুকু তার ভীষণ চেনা। ইরামাপো, হাঁপাতে হাঁপাতে ফিসফিসিয়ে উচ্চারণ করলো সাইবান। ধীর পায়ে প্রবেশ করলো ভেতরে। কোনো নড়চড় নেই। আরেক দফায় ডাকলো সে, আপু। এবার সামান্য নড়াচড়া লক্ষ্য করা গেল। ইরাম উঠল না, শুধু গায়ের কাঁথাটা আরেকটু উপরে টেনে বলল, মৃদু গলায় উত্তর করল, তুমি কাল আসো আলাদিন। আপু একটু রেস্ট নিচ্ছি। আপু, আপনার সাথে আমার জরুরি কথা আছে, প্লিজ। সবসময় ইরামের কথা ভীষণভাবে মান্য করলেও আজ সাইবান কিছুই শুনল না। আজ পিছিয়ে যাওয়া যাবে না, কিছুতেই না। রুমের লাইট অন করে দিল সে। ইরাম কাঁথা সরিয়ে উঠে বসল। চোখ মুখ কুঁচকে আরেকটা বিরক্ত এবং চাপা ক্ষোভ নিয়ে দেখল সাইবানকে। ছেলেটার মুখটা কেমন চুপসে আছে, হলদেটে চেহারায় কেমন উদ্ভ্রান্ত ভাব, আতঙ্কিত অভিব্যক্তি। আমায় একটু বলে দিন না, আমি এখন কী করব? আমার কিছুই ভালো লাগছে না। ইরাম নিজের কপাল ঘষল, একটা দীর্ঘশ্বাস ফেলে শেষমেশ বলল, সেই এক কাহিনী। আলাদিন, আর কতদিন গোল গোল ঘুরতে থাকবে তুমি? প্লিজ আপু, বলছি তো, তুমি যাও, আমি পরে তোমার সাথে কথা বলবো। না, আজকেই আপু, আপনাকে আজকে এই মুহূর্তে আমার কথা শুনতেই হবে। আমি আপনার ভাই না? আমি আপনার কাছে রাহাত ইহানের মতো গুরুত্বপূর্ণ না? ওরা আসলেও কি আপনি একই কথা বলতেন যে কালকে আসো? সাইবান হঠাৎ করে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে চেঁচিয়ে উঠল। ইরামও ঝট করে রেগে গেল। এই ছেলেটা তার সঙ্গে এমন করছে কেন? বিছানা ছেড়ে শটান উঠে দাঁড়ালো সে। কি বললে তুমি? ওদের সাথে নিজের তুলনা দিচ্ছ? কোন দিকে তোমাদের মধ্যে আমি পার্থক্য করেছি আলাদিন? ইউ নো হোয়াট? ইয়েস, তুমি আমার ভাই না, তুমি আমার কাজিন। নাও গেট লস্ট। ক্ষণিকের জন্য জমে গেল সাইবান। তার মায়াবী কালো চোখচূড়া টলটলে হয়ে উঠল অশ্রুতে। ইরাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, চোখ দেখতে পেল না কিছুই। জানালার কাছ গিয়ে দাঁড়ালো রমণী, একটা ফ্যাকাশে হলদেটে কামিজ পরনে। বোঝাই যাচ্ছে বহুদিন যাবৎ যত্ন সহকারে ব্যবহার করা হচ্ছে। আপু, আপনি ভীষণ স্বার্থপর। একেবারে হঠাৎ করেই হুঙ্কার দিয়ে উঠল সাইবান। তার কথার বিপরীতে সবসময় শান্তভাবে মোকাবেলা করলেও আজ ইরামও পাল্টা ঝাঁজ নিয়ে বলল, হ্যাঁ, আমি স্বার্থপর, এটা আজকে বুঝেছো তুমি? আই অ্যাম সেলফিশ আলাদিন, টু মাচ সেলফিশ। রাইট, আপনি শুধু সবসময় নিজের চিন্তাই করেন, নিজের ভাইদের চিন্তাই করেন, বাকি দুনিয়ার মানুষ গোল্লায় যাক, আপনার কিচ্ছু যায় আসে না। ওরা সকলে আপনার আদরের, সকলে আপনার কাছে। শুধু আমি কোনো দিন আপনার আপন কেউ হতে পারলাম না। আমার জন্য কেউ ভাবে না, আপনিও না। ইউ আর ফাকিং প্যাথেটিক অ্যান্ড ইউ আর অ্যান অ্যাটেনশন সিকিং ইম্যাচিওর। তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও এক্ষুনি। ইরাম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। চোখের সামনে থেকে দূর হতে বলেছি তোমাকে। দেয়াল ঘেঁষে থাকা সোফায় বসে আছে সাইবান, তার হাত দুটো কপালে ঠেকানো, কোণে হাঁটুর ওপর, চোখ জোড়া বুজে আছে। দগদগে ঘায়ের মতন লেপ্টে থাকা স্মৃতিগুলো আজ তাকে ভীষণ জ্বালাতন করছে। সেই দিনটার কথা স্মরণে আসছে, যেই দিনটার পর সে আর কখনো ইরামের দুয়ারে গিয়ে দাঁড়ায়নি। তার জীবনের শ্রেষ্ঠ আশ্রয় সেদিন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ বোধ হয় সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নতুনভাবে। সাইবানের একটুও ব্যথা লাগেনি, শারীরিক যন্ত্রণা বলতে কিছু আর অনুভূত হয়নি। শুধু অন্তরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জগতের সব থেকে অসহায় হওয়ার অনুভূতিটা ধীরে ধীরে ফিরে আসছে। অতীতের বেরি বুঝি নতুন করে তাকে আষ্টে পিষ্টে ধরতে চাইছে। ঠিক এমন সময়ই নিজের কাঁধে একটা চিরচেনা স্পর্শ অনুভব করলো সাইবান। সে এক চুল নড়ল না, অথচ মমতাময়ী বাহুজোড়া তাকে টেনে নিজের বুকে ঠেকালো। অবশেষে হাল ছাড়ল সাইবান। একটা কাঁপা কাঁপা নিঃশ্বাস ফেলে জননীকে আঁকড়ে ধরল শক্তভাবে। কোনো কথা বলল না, শুধু সামিয়ার কাঁধে মাথা রেখে চুপটি করে বসে রইল। সামিয়া ছেলের পিঠে মাথায় আদরের হাত বুলিয়ে দিলেন, নিজের অস্তিত্ব দিয়ে শান্ত করতে চাইলেন। সাইবানের মাথার চুলে আঙুল বুলিয়ে নরম গলায় বললেন, কিছু মনে করিস না মাই চ্যাম্প, ইরামের আসলে মাথা ঠিক নেই। কোনো মা কি পারে নিজের সন্তানকে কষ্টে দেখতে? মেয়েটা ভীষণ মানসিক চাপে আছে রে, তুই রাগ করিস না।
তোর সঙ্গে এমন কিছু হতে দেখলে আমিও সইতে পারবো না। ইচ্ছা হবে কিছু একটা ধ্বংস করে ফেলি, সেখানে এজান তো 4 মাসের নাজুক বাচ্চা। মম, কথা বলো না প্লিজ, আমাকে একটু চুপটি করে তোমার বুকে মিশে থাকতে দাও। ফিসফিস করে বলল সাইমান। সামিয়া তৎক্ষণাৎ চুপ করে গেলেন। ছেলেকে আরও শক্তভাবে নিজের মাঝে আগলে নিলেন। সাইমান সামিয়ার কাঁধে মাথা গুজে চোখ বুজে চুপটি করে বসে থাকলো। শুধু হাসপাতালের কেবিনের মেডিকেল যন্ত্রের মৃদু গঞ্জনে নীরবতার মাঝে অল্প বিস্তর ছেদ পড়ল। জায়গাটা এজানের প্রাইভেট কেবিন। বিছানায় শুয়ে আছে ছোট্ট শিশুটা। স্যালাইন বন্ধ করে দেওয়া হয়েছে আপাতত, পরে আবার দেওয়া হবে। সময়টা এখন রাত। সামিয়া অনেক জোরাজুরি করে এবং রীতিমতো যুদ্ধ করে সারিকার সাথে ইরামকে বাড়ি পাঠিয়েছেন 2 ঘন্টার জন্য। ফ্রেশ হয়ে পোশাক বদলে খাওয়া দাওয়া করে আবার চলে আসবে। কিন্তু সামিয়া জানেন ইরাম 2 দণ্ড শান্তিতে বাড়িতে থাকবে না। হয়তো এর মধ্যেই আবার ফিরে আসছে। কে বলতে পারে কত সময় পেরিয়েছে। বর্তমানে তিনি এবং সাইবান বসে আছেন কেবিনের সোফায়। নীরবতা ভেঙে সাইবান হঠাৎ করে বলে উঠল, সব কিছু আমার দোষ, তাই না মম? সামিয়া জমে গেলেন। ছেলের মাথা শক্ত করে আঁকড়ে ধরে বললেন, কে বলেছে তোকে? কেউ বলেনি, আমি জানি। তুই ভুল জানিস। সামিয়া আরও কিছু বলতে যাচ্ছিলেন, তবে পারল না। মৃদু ফুপিয়ে ওঠার শব্দ প্রতিধ্বনিত হলো কেবিন জুড়ে। বিছানার ওপর ইজানের ছোট্ট শরীরটা নড়ে চড়ে উঠেছে। চোখ মুখ কুঁচকে কান্নার সূত্রপাত ঘটিয়েছে। ব্যান্ডেজ করা হাত তুলে নড়ছে ভীষণভাবে। সাইবান মায়ের আলিঙ্গন থেকে নিজের ছড়িয়ে তৎক্ষণাৎ উঠে গেল। বিছানার কাছে গিয়ে ঝুঁকল। নিষ্পাপ শিশুটির ছটফটানি লক্ষ্য করে তার বুকে সুনামি বয়ে গেল। হাতটার দিকে কতবার চোখ যাচ্ছে, ততবার অপরাধবোধ তার ভেতরটা মোচড়ে দিয়ে উঠছে। একটা আঙ্গুল তুলে সে ইজানের গাল ছুঁয়ে দিল। নরম গলায় বলতে গেলে গলা কাঁপল তার। হেই পোটলা, মিসড ইউর পার্টনার ইন ক্রাইম। স্বভাবসুলভ উৎফুল্ল কণ্ঠে বলার চেষ্টা করলেও কেমন যেন বিষণ্ণ শোনালো শব্দটা। ঠোঁটে ঠোঁট চেপে ফেলল সাইবান। ইজানের মাঝে কোনো ভ্রুক্ষেপ নেই আজ। অন্যান্য সময়ের মতো চোখ মেলে তাকে দেখছেও না, শুধু ফুপিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে কষ্ট হচ্ছে তার। সাইবানের চোখ জোড়া চকচক হয়ে উঠল। অনিশ্চিতভাবে হাত এদিক সেদিক বাড়ালেও সে ঠিক বুঝে উঠতে পারল না কী করবে। কী করলে ইজান শান্ত হবে। আপু, ইরাম আপুকে ডাকো। মম আপুকে। তুই পারবি, সাইবান বিহ্বল হয়ে বলছিল, কিন্তু সামিয়া তার পিঠে হাত রেখে সেই কথা থামিয়ে দিলেন। আশ্বাসরূপে বললেন, তুই ওর বাবা সাইবান। বাবা? শব্দটা বুঝি গত্যা গেল সাইবানের হৃদয়ের দুয়ারে। সামিয়া সবটাই লক্ষ্য করলেন। অভিজ্ঞ ভঙ্গিতে তিনি পরিস্থিতি সামলাতে চাইলেন। জিজ্ঞেস করলেন, তুই কখনো ওর সাথে স্কিন টু স্কিন ট্রাই করেছিস? সাইবানের ভ্রু কুঁচকে গেল। স্কিন টু স্কিন? সেটা কি? মৃদু হাসলেন সামিয়া। বিছানার কাছে গিয়ে বসলেন। অত্যন্ত সাবধানে ছটফট করতে থাকা ইজানকে সাবধানে তুলে নিতে নিতে ব্যক্ত করলেন, স্কিন টু স্কিন হলো বাচ্চার সঙ্গে বাবা মার বন্ডিংয়ের জন্য একটা দারুণ পদ্ধতি। একটা নির্দিষ্ট সময় সরাসরি ত্বকের সঙ্গে ত্বকের স্পর্শ, মানে বাচ্চাকে বুকে ধরে রাখা বা জড়িয়ে ধরে শুয়ে থাকা। এতে বাচ্চার বডি টেম্পারেচারে ঠিক থাকে। পাশাপাশি ওরা যেহেতু সেন্সিটিভ হয়, স্কিন কন্ট্যাক্ট হলে ওরা সহজেই মানুষ চিনতে পারে, বিশেষ করে বাবা মাকে। তোকে আমি শিখিয়ে দিচ্ছি, চেষ্টা কর। সাইবান সামিয়ার কথা অনুযায়ী কাজ করল। ধীরে ধীরে নিজের পরনের শার্টের বোতামগুলো খুলে বুক উন্মুক্ত করে নিল। সোফায় হেলান দিয়ে বসল সে। সামিয়া সাবধানে ইজানকে ধরে সরাসরি তার বুকের ওপর রাখলেন। সাইবানের উষ্ণ ত্বকের ছোঁয়া পেতে ইজানের ফোপানো ক্রমশ মিয়ে গেল। তার বুকের ওপর হাত পা ছড়িয়ে এলিয়ে রইল নিশ্চুপ হয়ে। সাইবান ভীষণ রকম অবাক হলো। এতটা সহজ ছিল এই ছেলেকে শান্ত করা। বিশ্বাস হতে চাইল না তার। একটা হাত তুলে অতি সন্তর্পণে সে রাখল ইজানের পিঠের ওপর। আরামবোধক এক গঙ্গানি তুলে চোখ বুজে ফেলল ইজান। সাইবানের চোখজোড়া প্রসারিত হলো। সাইবানের চোখজোড়া প্রসারিত হলো। তাতে জ্বলজ্বল করে উঠল অব্যক্ত কিছু। পরক্ষণেই তার বিষণ্ণ চেহারায় এক মায়াবী হাসি ফুটল। সামিয়া অবধি অবাক হয়ে গেলেন। মনে হলো কত বছর যাবৎ ছেলেকে তিনি এভাবে হাসতে দেখেননি। সাইবান ইজানকে নিজের বুকে আরও ঠিকঠাকভাবে শুয়ে আগলে ধরে রাখল। এক হাতে তার পিঠ আলতোভাবে চাপড়ে দিতে লাগলো। সামিয়া একটা ঢোক গিললেন। তার চোখে কেন অশ্রু জমেছে জানেন না, তাই দ্রুত বললেন, আমি একটু বাইরে ডাক্তারের সাথে কথা বলে আসছি, তুই থাক ওর সাথে। তিনি আর দাঁড়ালেন না, কেবিনের দরজা খুলে বেরিয়ে গেলেন। সামিয়া চলে যেতে গোটা কেবিনে শুধু সাইবান আর ইজান রয়ে গেল। সোফা থেকে নিঃশব্দে উঠে দাঁড়ালো এবার সাইবান। তার বুকে লেপ্টে থাকা ছোট্ট মানুষটিকে জগতের সব থেকে মূল্যবান কিছু মনে হচ্ছে তার কাছে। একটু এদিক সেদিক হলেও বুঝি কাদামাটার ইমারতের মতো ভেঙে পড়বে সব কিছু। ইজান গভীর শ্বাস টানছে। ঝুঁকে সাইবান। ছোট বাচ্চারা চোখ দুটো আর বুঝে নেই ইজান।
চুপটি করে পিতার বুক ঘেঁষে বুঝি সে তার হৃদযন্ত্রের স্পন্দন শুনছে। সাইবান অজান্তেই ইজানকে দোলাতে লাগলো। আমার পোটলা কই। ইজান সঙ্গে সঙ্গে সাইবানের বুকে হাত ঠুকে প্রতিবাদ জানালো। ডাক্তার চিনে গিয়েছে নাকি? মুচকি হাসলো সাইবান, কিন্তু যখন ব্যান্ডেজ জড়ানো হাতটা দেখলো তখন আলতো করে আঙুলের ডগায় সেটি তুলে নিল। ঝুঁকে এসে সেই হাতের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে সে ফিসফিস করে বলল, বাবা খুব সরি। আ আ হুম। পোটলার জন্য বাবার এত কষ্ট কেন হচ্ছে বলতো? সুস্থ হয়ে যাওয়া যায় না তাড়াতাড়ি? ইজানের কপালে নিজের কপাল ঠেকে চোখ বুজে রইল সাইবান। জানালা গলে আসা শীতল বাতাস ছুঁয়ে গেল উভয়কে। ছেলেকে বুকে আগলে রেখে সাইবান ধীরে ধীরে বিছানার উপর আছোয়া হয়ে বসল। বুকের উপর শুয়ে থাকা ইজানের পিঠ চাপড়ে দিতে দিতে একদম অস্বাভাবিকভাবে আলতো আছে সুরে সুরে সে গিয়ে উঠল। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা, নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। ইজানের চোখচোরা ঘুমে ঢুলুঢুলু হয়ে এলো। ছোট্ট একটা হাই তুলে সে লেপটে গেল সাইবানের বুকে। সমস্ত কেবিন জুড়ে মৃদু কণ্ঠের গুঞ্জরণ খেলে জ্বলল ঐন্দ্রচালিক মায়ের মতন। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। সাইবান নরম গলায় গিয়ে গেল, যতক্ষণ না ইজানের ছোট শরীরটা তার বুকে সম্পূর্ণরূপে শিথিল হয়ে ঘুমের জগতে পাড়ি দিল। কেবিনের বাইরে থেকে সমস্ত দৃশ্য চোখ মেলে নিঃশব্দে দেখে গেল ইরাম। রাত ক্রমশ গভীর হলো। ইজান ঘুমে আচ্ছন্ন। ইরাম ছেলের পাশেই শুয়েছে। চুপটি করে চেয়ে আছে জানালা দিয়ে বাইরের তারাভরা আকাশের দিকে। সাইবান নিশ্চুপ বসে আছে সোফায়। কেউ কারোর সাথে একটা কথাও বলছে না। কিছুক্ষণ আগে বাসায় ফিরে এসেছেন সামিয়া। এখন ছেলের সাথে আছে শুধু ইরাম এবং সাইবান। কতক্ষণ গাঢ় নীরবতায় কাটলো কেউই বলতে পারবে না। অবশেষে মুখ খুলল সাইবান। অভিমান করেছেন? ইরামের তরফ থেকে জবাব এলো না। আগের মতোই চুপটি করে শুয়ে আছে, তার পিঠ সাইবানের দিকে। দরকার হলে আরও একটা চড় মারুন, তবু আমার সঙ্গে কথা বলুন প্লিজ। সাইবান নীরব আর্জি জানালো বুঝি। ইরাম এবার আর শুয়ে থাকতে পারল না। বিছানায় উঠে বসে পা ঝুলিয়ে তাকালো সামনের দিকে। তোমাকে চড় না, তোমাকে ধরে কাঁচা চিবিয়ে ফেলা উচিত। মুখ তুলে অর্ধাঙ্গিনীর দিকে অপরাধী ভঙ্গিতে তাকালো সাইবান। ইরাম ছেলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। নিশ্চিত হয়ে বিছানা থেকে নেমে এলো। পায়ে পায়ে এগিয়ে সোফায় বসে থাকা সাইবানের মুখোমুখি দাঁড়ালো। তুমি কি কোনো দিন শুধরাবে না আলাদিন? তোমার কি মনে হয় তোমার থাপ্পড় দিয়ে আমি মজা পেয়েছি? আই ডোন্ট কেয়ার তুমি আগে কেমন ছিলে, কিন্তু এখন তুমি একা নেই, সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে। নিজের দায়িত্ব উপলব্ধি করতে হবে। তোমার সঙ্গে তোমার স্ত্রী আর তার বাচ্চার জীবনটা জড়িয়ে আছে। তুমি জানো না, বোঝো না? সেখানে তুমি গিয়েছিলে এক ছাত্র নেতার সঙ্গে পাঙ্গা দিতে। আমি বুদ্ধিহীন, আমি বুঝিনি ওই দিন কার সাথে মারামারি করে ফেলেছো তুমি। ইরামের সমস্ত বকুনি চুপচাপ হজম করে যেতে লাগলো সাইবান। রমণী যথাসম্ভব নিজের কণ্ঠ নিচু রেখে চেষ্টা করছে, তবুও মাঝে মাঝে গলা চড়াও হয়ে উঠছে। রাজনীতি কি খারাপ জিনিস তুমি জানো না? দুধের বাচ্চা তো তুমি না। এই এক রাজনীতি মানুষের জীবন এক সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। বখতিয়ার আজ তোমার স্ত্রী সন্তানের উপর হামলা করেছে, আগামীকাল রাস্তায় পেলে তোমার পেটে ছুরি ঢুকিয়ে দিতে চলে যাবে। আমি আমার পরিবার কেউ কিচ্ছু করতে পারবে না। একদিন দুই দিন আলোচনা হবে, ফলা হবে, আসামি ধরা হবে, বছর দুই মামলা চলবে, তারপর জোর খাটিয়ে রাজনৈতিক পরিচয় লাগিয়ে খালাস দিয়ে যাওয়া হবে। তাই চাও তুমি? হ্যাঁ। বখতিয়ার। ইরাম এত কিছু বলেছে, অথচ সাইবানের মাথায় ঢুকলো শুধু বখতিয়ার নামটা। সিলেটে খবর পাওয়ার সাথে সাথে সে চলে এসেছে ঢাকায়। এসে থেকে কাউকে কিছু জিজ্ঞেস করার সুযোগও পায়নি। কি হয়েছে, কিভাবে হয়েছে। ইরামের মুখে নামটা শুনে সাইবানের চেহারা হঠাৎ করে আগ্রাসী বর্ণ ধারণ করলো। ঝট করে তাকালো সে রমণীর মুখপানে। ইরামের মনে হলো সে বুঝি সাইবানের চোখে আগুনের ফুলকে ভাসতে দেখছে। শঠান উঠে দাঁড়ালো। বান্দা, বখতিয়ার করেছে এসব, আপনি কিভাবে জানলেন? ইরাম খানিক ভেবাচেকা খেয়ে ইহানের কথাটা খুলে বলল। সব শুনে সাইবানের হাতের মুঠো ক্রমশ শক্ত হয়ে উঠল। তারপর হঠাৎ করে তার ঠোঁটজোড়া ভয়ানক অশুভ এক হাসি ছড়িয়ে পড়ল। সেকেন্ডের ভিতর একজন মর্মাহত পিতা থেকে এক অজানা দানবে রূপান্তরিত হয়ে গেল সে। নিজের মাথার চুল টেনে ধরল সাইবানের। পাগলের প্রলাপের মতো হাসতে হাসতে বলে উঠল, ওহ মাই গড, বখতিয়ার রাইট, মাদার ফাকিং বাস্টার্ড। ওর কবরের ফলকে আমি এটাই খোদাই করব। ইরাম আঁতকে উঠল। না আলাদিন, আমি না বলছি। হা হা হা, আপনার কথা আমি কেন শুনবো? আমি শুধু বখতিয়ারের কথা শুনবো।
ওর গলা চেপে ধরে নর্দমার পানিতে ডুবিয়ে মারার সময় ও কেমন চিৎকার করে সেটা শোনার দারুণ ক্রেভিংস হচ্ছে আমার। আলাদিন হুশ, একদম চুপ। অত্যন্ত রুক্ষভাবে ইরামের ঠোঁটে আঙ্গুল চেপে ধরল সাইবান। অতঃপর হালকা একটা ধাক্কা দিয়ে তাকে বিছানায় ফেলে দিল। হতভম্ব অর্ধাঙ্গিনী তার বিস্তারিত নয়নে দেখল এক রুদ্র মূর্তিকে। সাইবান ঝুঁকে এসে ইরামের দুপাশে 2 হাত রেখে খড়খড়ে গলায় বলল, দুনিয়া চিনেন? দুনিয়া আপনার আমার দুনিয়া, আর আমার দুনিয়া যারা হাত দেবে তাদের আল্লাহর দুনিয়া থেকে সমূল উপরে ফেলে দেব আমি। আরেকটু কাছে ঝুঁকে এসে অশনি সংকটের মতন ফিসফিস করে বলল, কালকে রাস্তায় আমার পেটে ছুরি মারতে আসার আগে ওদের বুকে ছুরি মারবো আমি। আমি আপনার জেনারেশন ভদ্র সুশীল স্বপ্নের পুরুষ না, আমি উত্তাল জেনারেশন। যে আই ডু ভায়োলেন্স, আই ইট ভায়োলেন্স, আই রিড ভায়োলেন্স অ্যান্ড আই লিভ ফর ভায়োলেন্স। আর এক মুহূর্ত দাঁড়ালো না সাইবান। হন হন করে হেঁটে বেরিয়ে গেল কেবিনের বাইরে। পেছনে বিছানায় পড়ে থাকা হতবিহ্বল ইরাম নিজের বুক থেকে চেপে ধরল। তীব্র ক্রোধ এবং হতাশায় সমস্ত মুখ লাল হয়ে উঠল তার। কেবিনের বাইরে বেরিয়ে লম্বা পা ফেলে হাঁটতে হাঁটতে নিজের পকেট থেকে ফোন বের করে ডায়াল করল সাইবান। ওপাশ থেকে রিসিভ হতে গুরুগম্ভীর গলায় আদেশ ছুড়ে দিল, সবাইকে খবর দে অনুরাগ। নামরোদটাকে রাতের আকাশে সূর্য দেখাবো আমি। এলাকায় হয় পঙ্গু শরীর থাকবে ওর, না হলে কবর। রাজনীতির আব্বাকে চেনেও, আজকে বোঝাবো ওই আব্বার চেহারা দেখতে আমার মতন। আমি এখনও বলছি, আমরা আগে পুলিশের কাছে যাই, রিপোর্ট করে আসি। অনুরাগের কথায় গাড়ির ভেতরে থাকা সবাই প্রতিবাদ করে উঠল। সব থেকে জোরালো প্রতিবাদ করে জানালো নীরব, কি পুলিশ? পুলিশ ওদের তাও ছিঁড়তে পারবে না। সিনেমার ক্লাইম্যাক্স দেখিস না, মারপিট শেষ হয়ে যাওয়ার পর আসে পুলিশ, তেমনি হবে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, ডাক্তার দিয়ে চুল ছিঁড়ব আমরা। গর্জে উঠল আফনানও, তার হাতে শক্তভাবে ধরে রাখা একটা হকি স্টিক। খবর পেয়ে ছুটে এসেছে। বন্ধুর কথায় তাল মিলিয়ে নীরব আবার বলল, তোর এখনও এই দেশের আইনের প্রতি বিশ্বাস আছে জেনে অবাক হচ্ছি। ফালতু কথা বলবি না তো। আইন এমনি এমনি তৈরি হয়নি, বুঝেছিস? সবাই এমন বিশৃঙ্খলতার মত্ত হয়ে থাকলে দেশটা অরাজক হয়ে যাবে। দাদাকে বের কর তো গাড়ি থেকে, বের কর। বয়সে একটু বড় বলে দাদাগিরি করে খালি। মানধাত্তা আমলের চিন্তাভাবনা যত সব। একটা দুধের বাচ্চার গায়ে শালারা অ্যাসিড মেরেছে, আর ওই মুরব্বি পড়ে আছে আইন আদালত নিয়ে। দাদা, আপনি গাড়ি থেকে বের হন। আফনান ঝাঁজ নিয়ে বলল। অনুরাগ বন্ধুদের কথাবার্তা শুনে শুধু একটা দীর্ঘশ্বাস গোপন করতে পারল। সাইবানদের সঙ্গে একই ক্লাসে পড়লেও সে তাদের বয়সী নয়, 3 বছরের ব্যবধান আছে। এর কারণ দেরিতে স্কুল ভর্তি। ক্লাস 4-এ একটু খারাপ রেজাল্ট করার কারণে তার বাবা আবার আরেক বছর সেখানেই রেখে দিয়েছিলেন। পরে 1 বছর টাইফয়েড স্কুলমুখো হওয়া হয়নি। বয়সের ফারাক থাকলেও কোনো দিন বন্ধুদের মাঝে সেসব নিয়ে ভাবনা চিন্তা হয়নি। হ্যাঁ, টিপ্পনি অবশ্যই কাটা হয় দলের গুরুজন বলে। সে চেষ্টা করে এই ছন্নছাড়া বাউন্ডুলে দলটাকে একসাথে বেঁধে রাখতে। গাড়ি চলছে অত্যন্ত দ্রুত গতিতে। পেছনে সবাই হাঁকটাক করে কথাবার্তা বললেও আলোচনার একদমই অংশ নিচ্ছে না সাইবান স্বয়ং। এক মনে ড্রাইভ করছে, দৃষ্টি রুক্ষ, যেন মরুভূমির উত্তপ্ত রোদে তার ভ্রুজোড়া কুঁচকে গেছে। ঠোঁটে ঝুলছে একটা সিগারেট, বনবন করে ঘোরাচ্ছে স্টিয়ারিং। আশেপাশে গাড়ির পরোয়া করছে না। ক্ষণে ক্ষণে তার অসাবধানতার কারণে অন্যান্য বাস ট্রাক থেকে লোকজন চিৎকার করে গালমন্দ করছে। ওসবের প্রতি দেওয়ার মতো সময় কারোরই নেই আজ। প্রত্যেকে টকবক করে ফুটছে প্রতিশোধ নেওয়ার বাসনায়। মানুষ হয়তো তারা আলাদা, তবে অনুভূতি এক। একজনের অপমান মানে সবার অপমান। সেখানে আজ সাইবানের পরিবারের সঙ্গে যা হলো তাতে শুধুমাত্র একটা আদেশের জন্যই ফুঁসছিল সবাই। সাইবান সেই আদেশটা দিতে যা দেরি করেছে, কারো ছুটে আসতে একটুও দেরি হয়নি। ঠিক কতক্ষণ সময় লেগেছে নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে কেউ বলতে পারবে না। প্রত্যেকে একটা ঘোরের মধ্যে ছিল। শরীরে ফুটতে থাকা শক্তিটুকুর বিস্ফোরণ হওয়া বাকি আছে শুধু। টায়ারের কর্কশ আর্তনাদ তুলে গাড়িটা কোনো মতো নামিয়ে ড্রাইভিং সিটের দরজা খুলে বাইরে লাফিয়ে নামল সাইবান। সামনে একতলা একটা পুরাতন বাড়ি। সরকারি রাস্তা তৈরির নামে গত বছর এই বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছিল। রাস্তা আর হয়নি, হয়েছে ভোগ দখল। এই বাড়িটা এখন শয়তানের আখড়া। বাড়ি বললেও ভুল হবে। চারপাশের দেয়াল ধসে কোনো মতো স্তম্ভ মতন দাঁড়িয়ে আছে শুধু। বাকি সবাই গাড়ি থেকে নামতে নামতে সাইবান সুচারু নজরে চারপাশে তাকালো। রাত অনেক হয়েছে, একটা দুটোর কম না। শুনশান নীরবতা। ভাঙাচোরা বাড়ির ঠিক পেছনে একটা ময়লার ডোবা। সেখান থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। কোনো বাতি জ্বলছে না কোথাও, শুধু রাতের আকাশের তারাদের আলো ভুতুড়োভাবে চারিদিকে আচ্ছন্ন করে রেখেছে।
আমি বলেছিলাম কি সাইবান, মাথাটা ঠান্ডা করে। অনুরাগ শেষে একবার বন্ধুর কাঁধে হাত রেখে বোঝাতে চাইছিল, কিন্তু সাইবান তার বুকে হাত ঠেকিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তাকালো না অবধি। শেষ হয়ে যাওয়া সিগারেটটা ফেলে আরেকটা নতুন সিগারেট ধরিয়ে ঠোঁটে পড়ল। তার হাতে কোনো অস্ত্র নেই, খালি দু হাত। ওই অবস্থায় বাড়ির বাউন্ডারির ভেতর পা রাখল সাইবান। নিঃশব্দে অনুসরণ করল অনুরাগ, নীরব এবং আফনান। হাতের হকি স্টিক বনবন করে ঘোরাতে ঘোরাতে চারপাশ দেখছে আফনান। অপরদিকে নীরব পর্দার স্ট্যান্ড থেকে মোটা লোহার রড খুলে এনেছে। যদিও এই কাজে সাই নয়, তবুও অনুরাগ নেহায়েত খালি হাতে আসতে পারেনি। তাই প্যান্টের পকেটে একটা নাইফ আছে, যেটা খুব বেশি প্রয়োজন না হলেও সে ব্যবহার করতে চাইছে না। এগোচ্ছে সাইবান, তার চলনে শিকারির ছাপ, পা দুখানা বাঘের থাবার মতন। মাটিতে লাগছে ঠিকই, অথচ শব্দ হচ্ছে না। চোখজোড়া অশনি সংকেতের মতো জলজল করছে। বাড়ির ভেতর থেকে মানুষের কোনো সারা শব্দ আসছে না। আফনান ফিসফিস করে শুধালো, কুত্তাগুলো এখানেই আছে, পালিয়ে যায়নি তো আবার? সাইবান তির্যক হাসল। পালিয়ে আর যাবে কোথায়? পাতালে? না, পুরুষটাকে খুঁজতে আমার পাতালও ফোরাতে হবে না। পাতাল স্বয়ং ওই হিউম্যান ওয়েস্টটাকে ঠেলে আমার পায়ে এনে ফেলবে। টার্গেট কি, মাথা ফাটাবো নাকি থোতা? নীরব জিজ্ঞেস করলো। এই প্রশ্নের উত্তর সাইবান দিল না, বরং এগিয়ে গেল সামনে, একেবারে বাড়িটার বারান্দার কাছে। কোনো সাবধানতাও নেই তার মাঝে। যে কোনো মুহূর্তে ভেতরে লুকিয়ে থাকা কোনো জীব তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে, এই বোধটুকুর অভাব তার অবয়বে। সিগারেটের লম্বা একটা শোক টান দিয়ে তামাটে ধোঁয়া বাতাসে উড়িয়ে নিজের পরনের জ্যাকেট খুলতে লাগলো সাইবান। ঠোঁটের একপাশে সিগারেট রেখে কীভাবে যেন ভারসাম্য রেখেই ঠোঁট নাড়িয়ে সে অদ্ভুতরে একটা কণ্ঠে গিয়ে উঠল, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই নো ইউ আর আ মনস্টার। পেছনে অনুরাগীরা সকলে থমকে গেল। ভূতের মুভিতে যেমন করুণ সুর শোনানো হয় ভয় দেখানোর জন্য, সাইবানের কণ্ঠটা একদম তেমন শোনালো। ফিসফিসে কাতর বিষণ্ণ বিনোদিত সব কিছুর অশরীরী মিশ্রণ। সঙ্গে তার চলার বেপরোয়া ভঙ্গি। অনুরাগ না চাইতো একটা ঢোক গিলল। রাতের হালকা আলো সাইবানের লম্বাটে সুঠাম শরীরে প্রতিফলিত হয়ে এক ভৌতিক আবহ সৃষ্টি করেছে। আফনান আর নীরব হঠাৎ করে অনুরাগের গা ঘেঁষে এসে দাঁড়ালো। কেন তারা এই মুহূর্তে নিজের প্রাণের বন্ধুটাকে ভয় পাচ্ছে বলতে পারবে না কেউই। সাইবান জ্যাকেট খুলে নিতে ভেতরের ট্যাঙ্ক টপ বেরিয়ে এলো। তার শক্তিশালী বাহুর গড়ন স্পষ্টত চোখে পড়ল। সুঠাম বিস্তৃত পিঠের সাথে কাপড়ে লেপ্টে থাকায় পেশির গাঁথনি পরিষ্কার দেখা যাচ্ছে। নড়চড়ের সঙ্গে বাইসেপসের ফেলেফুপে উঠেছে। জ্যাকেটটা নিজের কোমরে বাঁধল সাইবান। তার অশরীরী সংকেত থেমে নেই। শেষ বাজিয়ে বাজিয়ে সে গিয়ে পড়ল, আপ অ্যাবভ দ্য অলসো হাই, আই উইল চেজ ইউ আনটিল ইউ ডাই। সাইবানের গলার স্বর অত্যন্ত কর্কশ হয়ে উঠল, নিশাচরের ঘর ঘরে গর্জনের মতন। পা কাঁপল আফনানের। এক পাশ থেকে অনুরাগের বাহু আঁকড়ে ধরে সে ফিসফিস করলো, ওর উপর জিন আসর করেছে নাকি? ভাই, ও যদি উল্টো করে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে? আমার কেন যেন মনে হচ্ছে সেটাই করবে। নীরব বলতে অনুরাগ একই সঙ্গে ভীষণ বিরক্ত এবং অস্বস্তি অনুভব করলো। হে রাম! অস্ফুট সেরে সে বিড়বিড় করলো। সাইবান দাঁড়িয়ে নেই। বাড়ির ভাঙ্গা দেয়াল টপকে ইতোমধ্যে ভেতরে ঢুকে গিয়েছে। 5 মিনিটের মতো সব কিছু কেমন থমথমে হয়ে রইল। অতঃপর পিনপতন নীরবতা। সাইবানের সেই অশরীরী সঙ্গীত আর শেষ দুটোই নাই হয়ে গিয়েছে। অনুরাগের ঘাড় ঘেঁষে তখনও সাবধানী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সবাই। ব্যাপারটা কি হলো হঠাৎ এমন পিনপতন নীরবতা? সর দেখি। অনুরাগ দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে এগিয়ে গেল। তারাও পিছু নিল দ্রুতই। সকলের দেয়াল টপকে ভেতরে ঢুকতে প্রথমে বিকট একটা গন্ধ নাকে এলো। একটা মৃদু আলো জ্বলছে সাইবানের ফোনের ফ্ল্যাশের। সবাই নাকে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকালো। সাইবান মেঝের মাঝ বরাবর উবু হয়ে কী যেন দেখছে। নীরব না পারতে একদোলা থুতু ফেলে শুধিয়ে বসল, ওফ কি গন্ধ! কি মরেছে? মানুষ? সাইবানের অতি শান্ত ভৌতিক উত্তরে লাফিয়ে উঠল আফনান। বেচারা এক লাফে নীরবের কোলে উঠে পড়ল। অনুরাগ আহাম্মকের মতন হাঁ করে রইল কতক্ষণ। তবে সাইবানকে দেখে মনে হচ্ছে না সে মজা করছে। মাথা কাত করে বন্ধুদের দিকে জল চোখে চেয়ে এসে বলল, সাবধানে পা ফেল, রক্ত পড়ে আছে। অনুরাগ নিচের দিকে তাকালো তৎক্ষণাৎ। আবছায়া আলো আধারিতে চোখ শুয়ে এসেছে তার। পায়ের ঠিক নিচে থকথকে জেলির মতন রক্তাভ কিছু। অন্ধকারে অবশ্য কালো দেখাচ্ছে। জট করে পিছিয়ে গেল অনুরাগ। এসব কি? কাপা কাপা গলায় নীরব বলে উঠল, হুস, যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে থাক, খবরদার এক পাও নড়বি না। ফিসফিস করে উঠে দাঁড়ালো সাইবান। ফোনের ফ্ল্যাশ লাইট চারিদিকে ঘুরিয়ে আনলো। তখনই দেখা মিলল অনাকাঙ্ক্ষিত দৃশ্যের। বাড়ির অপর পাশের ভাঙা দেয়ালের কাছে একটা পুরাতন চৌকির উপর তাস ছড়ানো।
সেই চৌকির নিচে বস্তার মতন কী যেন পড়ে আছে। ভালো মতো তাকানোর পর বোঝা গেল কোনো বস্তা নয়, মানুষের লাশ উপর হয়ে পড়ে আছে। সেটার মাথার দিক থেকে রক্তধারা বয়ে গিয়ে অনুরাগের পায়ের কাছে অবধি পৌঁছেছে। এখন জমে থকথকে হয়ে আছে। গা গুলিয়ে উঠল সবার, শরীরে যেন কাটা দিয়ে গেল। মুখ চেপে বমি আটকালো অনুরাগ। নীরব আর আফনান একে অপরকে জাপটে ধরে রাখলো। বন্ধুর সামনে মান ইজ্জত চলে যাবে বিধায় ছুটে পালাতে পারছে না। একমাত্র সাইবান সুঠাম শরীরে দণ্ডায়মান। বটকা গন্ধটা আটকানোর জন্য পকেট থেকে একটা রুমাল বের করে নাকে চাপল সে। কি হয়েছে এখানে? অনুরাগ ফিসফিসিয়ে উচ্চারণ করলো, যেন তার কণ্ঠস্বর জোরালো হলে মৃতদের বিরক্ত হবে। সাইবান প্রথমটায় জবাব না দিয়ে ফ্ল্যাশলাইট ঘুরিয়ে অন্য পাশে দেখল। একটা নয়, দুটো লাশ। আরেকটা দেয়ালের কোণায়, শরীর অর্ধ উলঙ্গ, মাথাটা বুঝি অর্ধেক মাটির মাঝে পুঁতে রাখা। দৃশ্যটা বিভৎস হওয়ায় সে দ্রুত ফ্ল্যাশলাইট সরিয়ে ফেলল। বন্ধুদের দেখার সুযোগ দিল না। অবশেষে সে উত্তর করল, কি হয়েছে জানি না, তবে যা হওয়ার আমরা আসার আগে হয়ে গিয়েছে। সাইবান কথাটা শেষ করতে বাইরে থেকে গাড়ির ইঞ্জিনের শব্দ ভেসে এলো। তাদের গাড়ি পার্ক করে রাখা, সেক্ষেত্রে সেটা নয়, ভিন্ন কোনো গাড়ি। মুহূর্তেই সতর্ক হয়ে পড়ল প্রত্যেকে। আফনান কেঁদে উঠল, এই ভাই, পুলিশ নাকি? আমরা তো কিছুই করলাম না, এখন যদি বিনা দোষের জেলে ভরে দেয়। বাইরে গাড়িটা ব্রেক কষে থেমেছে। দরজা খোলার ধূপধাপ আওয়াজ, পদশব্দ, তারপরে এক অতি পরিচিত মেয়েলি কণ্ঠস্বর, তেজি এবং আতঙ্কিত। আলাদিন। এক সেকেন্ডের জন্য জমে গেল সাইবান। মনে হলো বুঝি তার জগৎ থমকে গিয়েছে। হৃদযন্ত্র অস্বাভাবিকভাবে স্পন্দিত হলো। পায়ের শব্দটা এগিয়ে এসেছে কাছে, বাড়ির বারান্দার ভেতরে উঠে পড়েছে। আর দাঁড়িয়ে থাকতে পারল না সাইবান। ওই অবস্থায় লাফিয়ে সব কিছু টপকে ঠিক প্রবেশমুখের কাছে এসে পড়ল। বাইরে থেকেও ফ্ল্যাশের আলো আসছে। সেই ফ্যাকাশে আলোয় পরিষ্কার হলো ইরামের মুখটা। হন্তদন্ত হয়ে ছুটে এসেছে বোঝাই যাচ্ছে। সবুজাব একটা কামিজ পরনে, ওড়না কাঁধের একপাশে ঝুলছে, চুলগুলো টাইট করে খোপা বাঁধা। ইরাম একা নয়, তার পেছনে ইহানের অবয়ব স্পষ্ট। মনকে এখানে নিয়ে এসেছে সে। বুঝতে রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই কারো। সাইবানের ভয়ানক রাগ হলো। হাতের মুঠো শক্ত করে ফেলল সে। ভ্রুজোড়ার তীব্র কুঞ্চনে পিয়ার্সিং খানিক দুলে উঠল। ইরাম ভেতরে ঢুকে খানিকটা আগ্রাসী কণ্ঠে বলতে গেল, তোমাকে মানা করেছি না? আমার কথা কেন শুনতে চাও না তুমি? বিপদে ঝাঁপানের এত শখ কেন তোমার? খবরদার বলছে, যদি আরও একবারও। আহ! নিজের বকুনি সম্পন্ন করতে পারল না ইরাম। নাকে বটকা গন্ধটা গিয়ে লাগলো। ভেতরে ঠিকঠাক ঢুকতেও পারল না সে। না দেখে জমাট বাঁধা রক্তের উপর পা দেওয়ার আগে হুট করে একটা বলিষ্ঠ বাহু এগিয়ে এলো। কি হলো ইরাম বুঝতেও পারল না, শুধু অনুভব করলো তার পা জোড়া শূন্যে ভাসছে। তারপরে তাকে উপর করে সরাসরি নিজের কাঁধে তুলে নিল সাইবান। ইরাম ঝুলে পড়ল। তার পা এবং হাত জোড়া অসহায়ের মতন দুলতে লাগলো হাওয়ায়। ছটফট করে উঠল সে। সাইবানের পিঠে কিল বসাতে লাগলো, এই ছেলে, নিচে নামাও। কি আশ্চর্য, নিচে নামাও আমাকে এক্ষুনি। সাইবান ইরামকে ভালো মতো নিজের কাঁধে চেপে ধরে অন্য হাতে ফ্ল্যাশলাইট ধরে সকলের গর্জে উঠল, আউট রাইট নাও। সে নিজেই সবার আগে ভেতর থেকে লম্বা পা ফেলে বাইরে বেরিয়ে এলো। ইরামকে এক মুহূর্তের জন্য নিচে নামালো না। সাবধানে রক্ত টপকে বারান্দা বেয়ে শেষমেশ নিচে চলে এলো। ইরাম তখনও তার ঘাড় চেপে ধরে প্রতিবাদ করে জানাচ্ছে, কি অসভ্য ছেলে, আমার কথা কানে যায় না? নামাও, সভ্যতা তো নেই, এখন লজ্জা শরম গুলে খেয়েছ। আলাদিন, আমি হাঁটতে জানি, নামাও আমাকে। সাইবান হুট করে নিজের অন্য হাতটা তুলে ইরামের কোমর বারবার আলতো করে চাপড় দিয়ে বলে উঠল, কাদায় পা রাখতে হবে কেন? দরকার হলে ওই পা আমার বুকে রাখুন, তবুও আমার কাঁধে লক্ষ্মীটি হয়ে থাকুন। এই কাজজোড়া নিজের দুনিয়ার ভার বহন করতে জানে। ইরামের গাল লালচে হয়ে উঠল। এত জরুরি মুহূর্তেও সে কেমন সিধিয়ে গেল সাইবানের স্পর্শ পেয়ে। পেছনে পেছনে ততক্ষণে অনুরাগ, নীরব, আফনান আর ইহানও বেরিয়ে এসেছে। প্রত্যেকের মুখ ভীষণ রকমের থমথমে। ইরাম কোনো কিছু ইজানকে রেখে বাড়ির গাড়ির ড্রাইভার আর ইহানকে নিয়ে সাইবানকে থামাতে এসেছে তা স্পষ্ট। সাইবান ইরামকে নামালো না যতক্ষণ না গাড়ির কাছে পৌঁছালো। দরজা খুলে ভেতরে প্যাসেঞ্জার সিটে অর্ধাঙ্গিনীকে বসিয়ে তারপর ক্ষান্ত হলো সে। জিজ্ঞেস করলো, পোটলা কার কাছে? চোখ মুখ কুচকে ফেললো ইরাম। আম্মু আর সুগন্ধাকে ডেকে রেখে এসেছে। তুমি কি আর আমাকে একদণ্ড শান্তি দিয়েছ? এবার শান্তি করুন। সাইবান বাইরে বেরোতে নিচ্ছিল, কিন্তু ইরাম তার হাত খামচে ধরল। এই, বিষয় বদলাবে না। ওখানে কি করছিলে তুমি? কেউ তো নেই। আর ওই বিশ্রী গন্ধটা কিসের? এখনও নাকে আসছে আমার। ছি, কী করেছো তুমি? সত্যি করে বলো। একটা বাঁকা হাসি ছড়িয়ে পড়ল সাইবানের ঠোঁটে। ঝুঁকে এসে ইরামের চোখের পানে চেয়ে আবেশিত মৃদু গলায় এসে বলল, কিছু না করতে পারার আফসোস করছি। আলা, হুস।
ইরামের ঠোঁটে বৃদ্ধাঙ্গুলি চেপে ধরল সাইবান। বরফে পরিণত হলো রমণী। ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সাইবানের আঙ্গুল তার ঠোঁট দারুণভাবে স্পর্শ করল। ছোঁয়া বলে একেবারে ঠোঁটের কোণে এসে থামল। জলজলে চোখে চেয়ে ঘোষণা করল, কোনো অপবিত্র গন্ধের অধিকার নেই আপনার নাকে প্রবেশ করার। আপনার গ্রহণ করা সুবাসে নাম লেখা থাকবে শুধু আমার। আন্ডারস্ট্যান্ড? আরেক দফায় অর্ধাঙ্গিনীকে বাকরুদ্ধ করে দিয়ে সাইবান আলতো করে তার গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। রিল্যাক্স মাই প্রেশিয়াস, আম রাইট হেয়ার উইথ ইউ। ফিস ফিস করলো সে। অতঃপর গাড়ি থেকে মুখ বের করে বাইরে দাঁড়ানো সকলকে দেখল। তার দৃষ্টি মিলিত হলো অনুরাগের সঙ্গে। গভীর গলায় সে আদেশ ছুড়ল, পুলিশকে কল কর।